বলছেন আপনাকে জোর করা হয়েছে। নীল বলল, বিশ্বাস না হলে আপনার ভাই শাওনকে জিজ্ঞেস করে দেখুন, সত্য মিথ্যে প্রমাণ হয়ে যাবে। তনু বলল, দেখুন এই বিষয়ে আমি কিছুই জানতাম না। নীল বলল, আর জানারও দরকার নেই, আমাকে পেয়ে গেছেন তো, বাস তাতেই হলো। আপনি খুশি থাকলেই চলবে, এখন চুপচাপ গিয়ে ঘুমান। তনু আর একটা কথাও বলেনি, চুপ করে শুয়ে পড়ে। কিন্তু ঘুম আসছে না। নীল চোখ বন্ধ করতেই তনুর চেহারাটা সামনে ভেসে উঠল। একটা পরী এসে নীলের সামনে দাঁড়িয়ে আছে। নীলের খুব ভালো লাগছে দেখতে, আবার ভয়ও করছে। কখন না জানি গলা চেপে ধরে। নিজেকে শান্ত স্বাভাবিক করার জন্য দোয়া পরে ঘুমানোর চেষ্টা করছে। এদিকে নোয়াখালীর পুলিশ নাম্বারের মাধ্যমে জানতে পারলো এই মুহূর্তে নীলের মোবাইল সোনাইমুড়ি বাজারের দক্ষিণ দিকে 500 মিটার দূরের একটা বাসায় আছে। পুলিশ রাতে গিয়ে বাসায় ঢুকে পড়ে। 1টা বাজে শাওনের রুমের বাহিরে 5 জন পুলিশ এসেছে। শাওনের মা বাবা কারণ জানতে চাইলে পুলিশ বলল, এই বাসায় নীল আছে? শাওনের বাবা বলল, কে নীল? আমরা কোনো নীলকে চিনি না। অন্য একজন পুলিশ বলল, আচ্ছা আপনার ছেলের রুমে কি আর কেউ ঘুমিয়ে আছে? শাওনের বাবা বলল, আরে কি বলছেন আপনারা, আমার ছেলের রুমে অন্য কেউ কেন শুয়ে থাকবে? অফিসার বলল, আপনার ছেলেকে ডেকে দিন, না হলে আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকবো। শাওনের মা ডাক দিলে ঘুম ঘুম চোখে শাওন দরজা খুলে। সাথে সাথে সবাই তার রুমে ঢুকে যায়। নীলকে তো পাওয়া যায়নি, তবে নীলের মোবাইল পাওয়া গেছে। অন্য একজন পুলিশ বলল, স্যার আমার মনে হয় এই বেটা নীলকে কিডন্যাপ করে রেখেছে, এখন ওকে কিছু জিজ্ঞেস না করে থানায় নিয়ে চলুন। সকাল 7:30 শাওনকে থানায় নিয়ে যাওয়া হলো, কিন্তু শাওন কিছুই বুঝতে পারছে না তাকে কেন পুলিশ নিয়ে গেল। এদের মধ্যে একজন ছিল একটু মেন্টাল টাইপের। পুলিশ বলল, এই বল তুই ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? শাওন বলল, আরে স্যার কি বলছেন, আমি কাকে লুকিয়ে রেখেছি? পুলিশ বলল, ওহ তাহলে তুই কিছুই জানিস না তাই তো? শাওন বলল, জি স্যার আমি কিছুই জানি না, এমনি আমি এটাও জানি না আমাকে কেন এখানে নিয়ে আসা হয়েছে। এই কথা শোনা মাত্র পুলিশের মাথায় রক্ত উঠে যায়। পুলিশ বলল, কুত্তার বাচ্চা, তোর কাছে ওর ফোন পাওয়া গিয়েছে আর তুই বলছিস কিছুই জানিস না? এই বলে মায়ের শুরু করে দিল। শাওনকে আর একটাও কথা বলতে দিল না। 30 মিনিট মারার পর হাফ ছাড়লো। শাওন ছাড়া পেয়ে বলতে শুরু করলো, স্যার আপনি কোন ফোনের কথা বলছেন, একটু ক্লিয়ার করে বলবেন? পুলিশ চোখ রাঙিয়ে 2টা বাড়ি মারলো শাওনের পাছায়। শালা তোর হাতে যে ফোন পাওয়া গেল সেই ছেলের কথা বলছি, ছেলেটার নাম নীল, ওকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? তোর সাথে আর কারা জড়িত আছে সেটা বল। শাওন বলল, ওহ স্যার ওটা তো নীলের ফোন। পুলিশ বলল, একটু আগে না তুই কিছুই জানতি না, তাহলে এখন জানলি কিভাবে? শাওন বলল, আরে স্যার আমার কথা তো শেষ করতে দিন, নীল আমার ফ্রেন্ড, ওর ফোন আমার কাছে ভুল করে ফেলে গিয়েছে, সত্য কথা বললে আরো বেশি কেলানি খাবে তাই এটা বলল। পুলিশ বলল, অমনি তোর ফ্রেন্ড হয়ে গেল তাই না? শালা নীলকে কোথায় লুকিয়ে রেখেছিস সেটা বল। শাওন বলল, স্যার আমি ওকে লুকিয়ে রাখিনি, আপনি আমাকে আমার মোবাইল দিন, আমি ওকে ফোন করে আসতে বলছি। অফিসার বলল, সেন্টি আসামির ফোনটা নিয়ে আসো। শাওন ফোন পেয়ে তাড়াতাড়ি তনুর নাম্বারে কল দিল। একবার দুইবার রিং হবার পর তনু ফোনটা রিসিভ করে। পাশে তাকিয়ে দেখলো নীল সোফায় ঘুমিয়ে আছে। তনু বলল, হ্যালো। শাওন বলল, এই নীল কোথায়? তনু বলল, কি হয়েছে, এত সকালে ফোন দিলি কেন? উনি তো ঘুমাচ্ছেন। শাওন বলল, আরে রাখ তোর ঘুম, আমাকে পুলিশ ধরেছে, তুই নীলের কাছে ফোনটা দে। তনু বলল, 1 মিনিট হোল্ড কর, আমি দিচ্ছি। তনু নীলের বুকের উপরে হাত রেখে হালকা করে ধাক্কা দিয়ে ডাকতে শুরু করলো, এই যে শুনছেন? নীল হঠাৎ করে লাফ দিয়ে ওঠে, যার ফলে তনু কিছুটা ভয় পেয়ে যায়। কয়েক সেকেন্ড তনুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? এমন করে কেউ ডাকে? কেন জানি মনে হচ্ছিল হার্টবিট বেড়ে শরীর কাঁপতে শুরু করেছিল। তনু ধমক খেয়ে কিছু না বলেই ফোনটা নীলের দিকে এগিয়ে দেয়। নীল বলল, আমি আপনার ফোন দিয়ে কি করব? তনু বলল, আপনার ফোন এসেছে। নীল ফোন হাতে নিয়ে দেখলো শাওন নামে সেভ করা নাম্বার। নীল বলল, হ্যালো। শাওন বলল, নীল ভাই আমার জন্য একটু থানায় আসতে পারবে, না হলে এই বেটা পুলিশ আমাকে মেরে ফেলবে। নীল বলল, আপনি কি করেছেন যে পুলিশ আপনাকে মেরে ফেলবে? শাওন বলল, আরে ভাই ওনারা ভাবছেন আমি তোমাকে কিডন্যাপ করে রেখেছি, প্লিজ ভাই আমাকে বাঁচাও। নীল ফ্রেশ হয়ে থানার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এদিকে পুলিশ নীলের বাবা জিসানকে ফোন করে বলে দিয়েছে ওনারা আরো সকালে রওনা দিয়েছেন, এখন লাকসাম আছেন, 1 ঘন্টার ভেতরে পৌঁছে যাবেন। 30 মিনিটের ভেতরে নীল চলে গেল থানায়। যাওয়ার পর আগে শাওনকে বাহিরে বের করলো। শাওনের এই অবস্থা দেখে নীল মুখ চেপে হেসে দিল। শাওনকে নিয়ে যেতে চাইলে পুলিশ নীলকে আটকে রেখে দেয়। কারণ জানতে চাইলে বলল, আপনার ফ্যামিলির লোক আসছে আপনাকে নিতে। পুলিশের কথা শোনা মাত্র নীল খুশিতে পুলিশকে জড়িয়ে ধরলো। শাওনকে একটা গাড়ি ডেকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর কয়েকটা গাড়ি এসে থানার সামনে দাঁড়ালো। কয়েকজন লোক এসেছে, সাথে নূরজাহান বেগম। নীল মাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। জিসান নীলকে দেখে তার চোখের কোণে পানি জমেছে, ছেলেটা কত বড় হয়ে গিয়েছে। নীল তার মার সাথে সিলেটে চলে আসে। মাকে পেয়ে নীল সবার কথা ভুলেই গেছে। রিফাতকে একবার ফোন দিয়ে বলেছিল, তনুর কথা তো তার একদম মনেই ছিল না। গাড়িতে বসে আছে, গাড়ি ঢাকার দিকে এগোচ্ছে, সামনে ড্রাইভার আর জিসান বসে আছে, পেছনে নীল তার মায়ের পাশে বসে আছে। এতদিন পর মাকে পেয়ে মায়ের কোলে মাথা রেখে বকবক করেই যাচ্ছে। জিসান সেটা খুব ভালো করে
করেই দেখে যাচ্ছে। নূর একবার ইশারায় বলেছিল নীলকে জিসানের কথা বলবে কিনা। জিসান চায় কিছুদিন পরে জানাতে, আগে সবকিছু আগের মতো হোক। তারপর একে একে 2 দিন চলে যায়। নীল ভুল করেও তনুর সাথে যোগাযোগ করেনি। তনু বেশ কয়েকবার ফোন দিয়েছিল, কিন্তু কেউ ফোন রিসিভ করেনি। তনু এটা বিশ্বাস করে নীল আমার ভাগ্যে থাকলে একদিন ঠিকই ফিরে আসবে। পরের দিন সকালে নিশাত নীলের বাসায় আসে। নীল ছাদে বসেছিল। নিশাতকে দেখে একটু নড়ে চড়ে অন্যদিকে তাকিয়ে বসে থাকলো। নিশাত কাছে এসে নীলের পাশে বসে পড়লো। নিশাত হালকা করে কাশি দিল। অমনি নীল আর চোখে একবার তাকালো নিশাতের দিকে। নিশাত বলল, বাসায় কবে এসেছো? নীল চুপ করে আছে, কোনো কথা বলতে ইচ্ছে করছে না। কেন জানি এই মুহূর্তে নিশাতকে সহ্য হচ্ছে না। চট করে মনে পড়ে যায় সেদিন নিশাত নীলকে জারজ বলে গালি দিয়েছিল। নিমিষেই মাথা খারাপ হয়ে যায়। নিশাত বলল, কি হলো, কথা বলছো না যে? মনে হয় অভিমান করে আছো। অভিমান করারই কথা, আমার ওই দিন ওইরকম করে কথা বলা ঠিক হয়নি। নীল বলল, কে আপনি? নিশাত কিছুটা অবাক হয়ে বলল, কে মানে? আমাকে তুমি চিনতে পারছো না? ফাইজলামি করছো কেন? নীল রেগে বলল, ফাইজলামি করব কেন? এই তুই কে, আর এখানে কি করছিস? তুই কে যে তোকে আমার চিনতে হবে? কত সুন্দর একা একা বসেছিলাম, আর তুই এসে মুডটা খারাপ করে দিলি। নিশাত কিছুক্ষণ চুপ থেকে চলে গেল। নীল দেখতে পেয়েছে নিশাত চোখের জল আড়াল করার ব্যাপক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। নীলের ভাবতেই অবাক লাগে মানুষ এত বেহায়া কেমনে হয়। এত কিছুর পরেও ভাব জমাতে এসেছে। নীল একা একা বিড়বিড় করছে। মুড খারাপ হয়ে যাওয়াতে নীল নিচে চলে আসে। নূরজাহান বেগম খাবার টেবিলে বসে আছেন। তার পাশে নীলু আর মামনি বসে আছে। আপনাদের বলা হয়নি সেদিন নোয়াখালী থেকে ফিরে পরের দিন নীলু আর মামনিকে বাসায় নিয়ে এসেছি। মানুষ মাত্রই ভুল করে। যেই মানুষগুলো ভুল করে ভুল বুঝতে পেরে স্বীকার করে নেয়, আমাদেরও উচিত তাদেরকে ক্ষমা করে দেওয়া। আম্মু তো প্রথমে সোজা না করে দিয়েছিলেন, পরে আমার জোরাজোরিতে আম্মু রাজি হলেন। সেদিন জিসান আঙ্কেল ঢাকায় চলে যাবেন, ওনাকেও নিয়ে গিয়েছিলাম। রাকিব আমার বয়সে বড় হয়। জিসান আঙ্কেল তাকে সাথে করে নিয়ে গেছেন, ওনার কোম্পানিতে চাকরি দেবেন। নীলু এখন অব্দি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলেনি। কিভাবে বলবে? ভুল তো আর ছোটখাটো কিছু করেনি। আম্মু এখনো মামুনির সাথে কথা বলেননি, যদিও আমি নিজেও কথা এখনো বলিনি। বলবো সময় আসুক। বাসায় নিয়ে এসেছি তার মানে এই নয় সবকিছু ভুলে গিয়েছি। আমি চাই না আমার ফ্যামিলির কুকর্ম কেউ জানুক। পাশে নানা ভাই বসে আছেন, ওনার সাথে আমার কোনো ঝামেলা নেই। আমি বললাম, এই বুড়ো, আমাকে রেখেই খাওয়া শুরু করে দিয়েছো? নানা ভাই বলল, কি করব, তোকে তো আজকাল খুঁজেই পাওয়া যায় না। তাছাড়া তুই তো বউয়ের সাথে আড্ডা দিতে ব্যস্ত ছিলি। আমি বললাম, আরে কি বলো, এখানে বউ কোথায় থেকে আসলো? আম্মু বলল, নীল তুই নিশাতকে কি বলেছিস? আমি বললাম, নিশাতকে আমি কি বলবো, কই আমি তো কিছু বলিনি। আম্মু বলল, তুই কিছু না বললে নিশাত কান্না করে বাসা থেকে চলে গেল কেন? আমি বললাম, আরে ওর একটা ফোন এসেছিল, নিশাতের বান্ধবী রুহির অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই হাসপাতালে গিয়েছে। আম্মু বলল, তুই মিথ্যে বলছিস। আমি বললাম, ধ্যাত, শান্তিতে খেতেও দিবে না। আমি চেয়ারে বসে খাবারগুলো মুখে দিতে লাগলাম। আম্মু বলল, কি হয়েছে বল আমাকে। আমি বললাম, আমি কিন্তু এখন উঠে যাব। আম্মু বলল, আচ্ছা যেতে হবে না, খাওয়া শেষ করে আমার রুমে আয়, কথা আছে। আম্মু চলে গেলেন। নীলু চুপচাপ খেয়ে যাচ্ছে। আমি বললাম, এই কম করে খাবার খা, না হলে মোটা হয়ে যাবি। নীলু আমার দিকে তাকিয়ে পানি খেয়ে বসে আছে। আমি বললাম, ও মা, মন খারাপ কেন? আচ্ছা খেয়ে নে। তুই মোটা কিভাবে হবি? তোর তো শরীরে কিছুই নেই, শুধু হাড়গোড় ছাড়া। নীলু এবার ফিক করে হেসে দিল, তবে কিছু বলল না। বলার মুখ তার নেই। নীলের দিকে তাকিয়ে ভাবছে, ভাইটা কত বেহায়া। আমার আপন ভাই হলে আমার কর্মকাণ্ডের জন্য আমাকে হয়তো মেরেই ফেলতো, আর কথা বলা তো দূরের কথা, ঘৃণায় নীলুর দিকে তাকাতো না। আমি বললাম, কি রে, এভাবে তাকিয়ে কি ভাবছিস? না খেলে উঠে চলে যা, না হলে আমার দিকে যেভাবে তাকিয়ে আছিস পরে আমার পেট ব্যথা করবে। নীলু নীলের দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যায় রুমে। এদিকে মামনি আমাদের এসব কথাবার্তা শুনে অবাকের উপরে অবাক হচ্ছেন। এত ভালো সরল মনের ছেলেটাকে কত কষ্টই না দিয়েছি, তবুও সবকিছু হাসি মুখে মেনে নিয়েছে, একবারও প্রতিবাদ করতে চায়নি। ছি, নিজের উপরেই নিজের ঘৃণা হচ্ছে। কি করে পারলাম ছেলেটার উপরে মিথ্যা অভিযোগ দিতে? এত কিছুর পরেও তার বাবা আমার রাকিবকে চাকরি দিচ্ছে। মানুষটা আর তার ছেলে কত ভালো, শুধু আমাদের ভাবনা চিন্তাগুলোই খারাপ ছিল। ভাতের উপরে আঙ্গুল ঘুরাচ্ছেন। নীল সেটা খুব ভালো করেই খেয়াল করেছে। নীল বলল, মামনি কি ব্যাপার বলো তো, তুমি না খেয়ে এত কি ভাবছো? মামনি বলল, আচ্ছা তোর কখনো মনে হয়নি আমরা যা কিছু করেছি তার জন্য আমাদের শাস্তি পাওয়া উচিত? নীল বলল, মামনি, প্রতিশোধ নিয়ে কখনো সমস্যার সমাধান হয় না। আমাদের কাছের মানুষগুলো ভুল করবে, তাই বলে তাদের শাস্তি দিতে হবে নাকি? আর শাস্তি দিলে সেই মানুষটা দ্বিতীয়বার একই ভুল করতে দ্বিতীয়বার ভাববে না। আর যদি আমরা তাদের শাস্তি না দিয়ে ক্ষমা করে দিই, তাদের একটু ভালোবেসে বুঝাই, তাহলে সে বুঝবে আর একই ভুল দুইবার করার চিন্তাও করবে না। আর তোমরা যে ভুলটা করেছো তার শাস্তি হলো তুমি আমাকে আগে যতটা ভালোবাসতে ঠিক ততটা ভালোবাসবে এখন। এটা আমার অর্ডার। মামনি কি বলবেন? কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না, চোখের কোণে পানি চিকচিক করছে। নীল বলল, কি হলো মামনি, তুমি আবার বাচ্চাদের মতো কান্না করছো কেন? আমি এই ফ্যামিলির কেউ না
হওয়া সত্ত্বেও ছোটবেলা থেকে এখন অবধি যতটা ভালোবাসা তোমরা সবাই